আর বেশি দিন বাকি নেই, ঢাকে কাঠি পড়লো বলে। চারিদিকে শাল সেগুনের জঙ্গল, খুব সুন্দর একটা জায়গা। 4টা স্পিড ঘোরাতে 600 টাকা নেওয়া। ভাই ওটা হাতে কি মুড়ি? জঙ্গলে মুড়ি পেলি কোথায় ভাই? সিজনের সময় এখানে ঘুরতে আসলে সব কিছুই পাওয়া যায়। সামনের দুর্গাপুজোর কটা দিন কিংবা তারপর যদি শহরের কোলাহল ছেড়ে একটু নির্জনতায় ডুবে যেতে চান, যেখানে থাকবে সবুজ ঘন শাল সেগুনের বন, অজস্র ঝর্ণা, প্রাচীন রাজপ্রাসাদ, মন্দির, আদিবাসী সংস্কৃতির রঙে সাজানো ভূমি, তাহলে বলবো একদিনের ট্রিপে এর থেকে ভালো কিছু আর হয় না। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব ঝাড়গ্রাম এবং সাথে বেলপাহাড়ি, যেখানে পাহাড়ের সৌন্দর্য, সবুজ প্রকৃতি এবং কাশফুলের সমারোহ স্বাগত জানাবে আপনাদেরও। তাহলে চলুন যাওয়া যাক আজকের একদিনের কম খরচে বাঙালির ঘোরার আরেক ডেস্টিনেশন ঝাড়গ্রামের মাটিতে। হ্যালো বন্ধুগণ, এখন ঘড়ি কাঁটায় সকাল 6টা বেজে 34 মিনিট। আপনাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে শুরু করলাম আবার এক নতুন জার্নি। আমার বাড়ির সামনে ঝাড়গ্রাম। আজ পর্যন্ত আমি কোনোদিন ভ্রমণ করিনি, তো অনেক হলো পাহাড়, সমুদ্র, ঝর্ণা। এইবারে চলুন ঝাড়গ্রামের সবুজে আমরা হারিয়ে যাই। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে, আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এখান থেকে আজকে ধরবো আমি সকাল 6টা বেজে 40 মিনিটের ঝাড়গ্রাম মেমু, যেটা ছেড়ে আছে সাঁতরাগাছি জাংশন থেকে ভোর 5টা বেজে 40 মিনিটে এবং ঝাড়গ্রামে গিয়ে পৌঁছোয় সকাল 9টার আশপাশ। ঝাড়গ্রামে যাওয়ার জন্য বহু ট্রেন আছে, হাওড়া থেকে সকালের 2-3টে ট্রেন আছে ছেড়ে যায়। এর আগে আমার 2-3জন দর্শক আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছে যে ঝাড়গ্রামে আসো, ঝাড়গ্রাম ঘুরে যাও, ঝাড়গ্রাম ঘুরে যাও, কিন্তু এত দূরে দূরে যাই, কিন্তু বাড়ির সামনে যে ঝাড়গ্রাম সেটা কোনোদিন ভ্রমণ করা হয়নি। ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে 1 মিনিট। ইতিমধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ঝাড়গ্রাম মেমু। এই ট্রেন সপ্তাহে শনিবার এবং রবিবার বাদ দিয়ে বাকি 5টা দিন সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রামের মধ্যে যাওয়া আসা করে। সাঁতরাগাছি থেকে ভোর 5:40 ছেড়ে উলুবেড়িয়া, বাগনান এবং মেছেদা স্টেশনে হল্ট করে প্রবেশ করে এই পাঁশকুড়া জংশনে। কাজেই পাঁশকুড়া থেকে ট্রেন ধরাই সবথেকে উপযুক্ত এবং সিট পেতেও সমস্যা হয় না বললেই চলে। পাঁশকুড়া থেকে 9টা স্টেশনে হল্ট করে এই ট্রেন গিয়ে পৌঁছবে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে। এছাড়াও আরও কিছু ট্রেন রয়েছে যেগুলো হাওড়া স্টেশন থেকে ছেড়ে আসে, কিন্তু টাইমিং এবং খরচের সাপেক্ষে সবথেকে ভালো অপশন এই লোকাল ট্রেন। আপনারা যারা হাওড়া কিংবা কলকাতার দিক থেকে আসতে চাইছেন, তারা সরাসরি সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা ধরে নিতে পারেন। ঘড়ি কাঁটায় বাজলো সকাল 8টা বেজে 5 মিনিট। এখন আমরা এসে পৌঁছালাম খড়গপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 5 মিনিটের মতো ট্রেনটা দাঁড়াবে, এরপরে রয়েছে আর মাত্র 4টে স্টেশন, তারপরে আমরা গিয়ে পৌঁছবো ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে। এই ট্রেনে জার্নি করার আরেকটা বেনিফিট, এই ট্রেনের সিটগুলো দেখছেন ভীষণ স্পঞ্জি, এরকম গদি টাইপের, বেশ আরামে রিল্যাক্সে যাওয়া যাবে। সাঁতরাগাছি জাংশন থেকে 107 কিলোমিটার অতিক্রম করে খড়গপুর পর্যন্ত আসতে এই ট্রেন 30 মিনিটের কাছাকাছি লেট করে দিয়েছে। আর মোবাইলের অ্যাপে সময় দেখাচ্ছে ঝাড়গ্রামে এই ট্রেনের সময় আছে 8টা বেজে 50 মিনিটে। যেহেতু এটা ফার্স্ট লোকাল, সেই জন্য সব জায়গাতে দাঁড়ায় না। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ঝাড়গ্রাম যাওয়ার জন্য। তার সাথে খরচটাও অনেকটা কম, মাত্র 25 টাকায় আমি পাঁশকুড়া জাংশন থেকে পৌঁছিয়েছি ঝাড়গ্রামে। আর এটা যদি সাঁতরাগাছি স্টেশন থেকে আমি যেতাম তাহলে আমার খরচ পড়তো মাত্র 35 টাকা, মানে মাত্র 35 টাকায় ঝাড়গ্রাম ভ্রমণ লোকাল ট্রেনে করে। ঘড়ি কাঁটায় এখন সকাল 9টা বেজে 20 মিনিট। এত মানুষ নামলো এই স্টেশনে, বাপরে বাপ, পুরো ট্রেন খালি হয়ে গেল। 5 মিনিট জাস্ট দাঁড়িয়েছিলাম ক্যামেরাটা তুলবো বলে, এত মানুষের ভিড় ছিল। আর এখানে কোথা থেকে বেরোবো বুঝতে পারছি না, প্রথমবার এখানে আসছি। এই ব্রিজ দিয়ে অনেক মানুষ বাইরের দিকে যাচ্ছে, তো এখন চলুন বাইরের দিকে বেরোই, তারপর ওখান থেকে কি কি ব্যবস্থা আছে যাওয়ার জন্য, ঘোরার জন্য সব কিছু বলবো আপনাদের।
স্টেশন থেকে এখন বাইরে বেরিয়ে পড়েছি, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন আমাদেরকে বাস ধরতে হবে, আর তার আগে আমাদেরকে পেট পুজো করতে হবে। কিন্তু স্টেশনের সামনে খাবারের দোকান আছে ঠিকই, কিন্তু খাবারের দোকানের উপরে না কোনো ভরসা নেই। স্টেশনের সামনের খাবারগুলো সব থেকে বাজে হয়। বেশিরভাগ জায়গাতে যখন আমরা ঘুরতে যাই, আমরা বিভিন্ন জায়গায় ট্রাই করি, তো সেই জন্য একটু এগিয়ে যাচ্ছি। আর আজকে শুধু আমরা ঝাড়গ্রাম না, তার সাথে আমরা ঘুরবো বেলপাহাড়ি। তো সবার প্রথমে আমরা চলে যাব বাস ধরে বেলপাহাড়িতে, কারণ বেলপাহাড়ি অনেকটা দূর এখান থেকে, অনেকটা জায়গা বেশ ঘোরার আছে ওখানে সময় সুযোগ বুঝে যখন আমরা ফিরে আসব, মানে এই ঝাড়গ্রাম হয়ে, তখন এখানে ঝাড়গ্রামে কী কী সাইট সিন আছে দেখার মতো, তো সেই জায়গাগুলো কভার করব। তাহলে এখন চলে যাই, সামনে একটা 5 মাথার মোড় বলে একটা জায়গা আছে, যেখান থেকে বাস টাস পাওয়া যায় বেলপাহাড়ি যাওয়ার জন্য। তো এখন পায়ে হেঁটেই চলে যাচ্ছি, অল্প একটু ডিস্টেন্স। এখান থেকে টোটো অটো প্রচুর আছে, যেগুলো বলে যে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি না, আমরা যাচ্ছি 5 মাথার মোড়ে। আর এই হচ্ছে ঝাড়গ্রামের ছোট্ট একটা লোকাল মার্কেট। এখানেও অনেক খাবারের দোকান রয়েছে, চাইলে এখানেও খাওয়া যায়। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাম দিক থেকে একদম সোজা রাস্তা, এই যে দেখছেন এটা হচ্ছে সুভাষ চৌক আর সুভাষ পার্ক বলে এটাকে অনেকে। এখান থেকে একদম সোজা রাস্তায় বেরিয়ে গেলেই চলে যাব আমরা এই 5 মাথার মোড়ে। আর আপনারা চাইলে কিন্তু গুগলের সাহারা নিতে পারেন, তার জন্য মোবাইলে যে ম্যাপ আছে ম্যাপটা ওপেন করে নিন, সব থেকে ভালো হবে, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তাছাড়া এখানে মানুষজন প্রচুর হেল্পফুল, জিজ্ঞেস করলেই বলে দেবে। এই যে জায়গাটা দেখছেন, এটাই হলো 5 মাথার মোড়। এখানে 5টা রাস্তা এক জায়গায় মিশেছে, যার জন্য এরকম নাম দিয়েছে। জোর করে 2 মিনিট থেকে 3 মিনিট হয়েছে এই জায়গাতে আমরা চলে আসছি। আর এখানে আসতেই স্টেশনের বাইরে বেরোতে ওখান থেকে আমাদেরকে বলেছিল মাত্র 10 টাকা করে নেবে, এখানে ছেড়ে দেবে। আর এখান থেকে বেলপাহাড়ির কয়েকটা বাস দেখলাম, এই গেল এখান থেকে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, সেই জন্য কিছুক্ষণ ওয়েট করছি। আর পুরো খালি দেখলাম বাসটাতে গেল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায় এখান থেকে বেলপাহাড়ি। সকালবেলা লাইট খাবার বলতে এই একমাত্র ইডলিই আছে, যেটা চাল দিয়ে তৈরি, কোনো গ্যাসের সমস্যা হয় না। 5 মাথার মোড় আছে, এখানেই খাওয়া দাওয়া করছি। 20 টাকা করে প্লেট নিচ্ছে, 4 পিস করে দিচ্ছে। তো এখানে যেই দোকানে খাওয়া দাওয়া করলাম, সেই দাদা বললো যে এখানে দাঁড়ালে এখান থেকে বাস পেয়ে যাবো ইজিলি, সিট মোটামুটি পাওয়া যায়। এখানে হচ্ছে মেদিনীপুর, তারপরে আমরা বেলপাহাড়ি যে যাবো, বেলপাহাড়ি মানে প্রচুর বাস রয়েছে। প্রত্যেক 5 থেকে 10 মিনিটে একটা করে বাস এই রুট থেকে ছেড়ে যায়, যার জন্য এখান থেকে সিট পেতে কোনো অসুবিধা হয় না। আমাদের বললো সামনে চলে যেতে, ওখানে গেলে এখন দাঁড়ালে ওখান থেকে ইজিলি সিট পেয়ে যাবো। এই যে বাসটা দেখছেন, এই বাসটাও কিন্তু বেলপাহাড়িতেই যাচ্ছে। এইটা হচ্ছে স্টেট বাস, সব থেকে ভালো টাইমে চলে, ভেতরে বেশ ভালো ভিড় আছে, সেই জন্য পরের বাসটার জন্য অপেক্ষা করছি। সত্যি বলছি, ঝাড়গ্রামে মারাত্মক পরিমাণে গরম। এখান থেকে বেলপাহাড়ি যাওয়ার জন্য বাস কিংবা বাসে সিট পাওয়া নিয়ে তেমন কোনো চাপেই পড়তে হয় না। অল্প কিছুক্ষণ ছাড়াই একটা করে বাস পাওয়াই যায়। ঝাড়গ্রাম ছেড়ে কিছু দূর এগোতেই নজরে আসতে শুরু করলো রাশি রাশি কাশফুল, দিগন্ত বিস্তৃত সবুজের সমাহার, লোক বসতি, ঘন ঘন মানুষের ওঠানামা, আর দুই পাশের জঙ্গল ভেদ করে এগিয়ে যাওয়া সুন্দর রাস্তার প্রকৃতি। ঠিক তার পরবর্তী মুহূর্তেই দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, চারিদিকে এখন সবুজের পদচিহ্ন, এবং শরতের নীল আকাশে সাদা বরফের মতো মেঘেদের আনাগোনা। অলমোস্ট আমরা চলেই এসেছি বেলপাহাড়িতে। ওই ঘন্টাখানেকের একটু বেশি সময় লাগলো, আর মাত্র আমাদের ভাড়া পড়ছে কিন্তু 40 টাকা। ফাইনালি আমরা নেমে পড়লাম বেলপাহাড়ি বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে যেখানে নামবেন, এখানে নেমেই দেখতে পাবেন আশেপাশে না অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, যেখানে আপনারা কথা বলে নিতে পারেন। এখানে ঘোরার জন্য অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে সব থেকে যেটা বেশি দূর সেটা হচ্ছে ধাঙ্গি কুসুম। বেশ অনেকটাই রাস্তা। এই গরমের সময়, দুপুরের সময় ভাবছি ওটাকে স্কিপ করে দেওয়াই বেটার, কিন্তু ওই জায়গা ছাড়া এখানে আরও 3টে জায়গা আছে। তো সেইগুলো বেশি দূরে না, সামনে, সেগুলো ঘুরতে মোটামুটি খরচও আমাদের কম পড়বে। তো এখানে এক হচ্ছে টোটো দাদা আছে, কথাবার্তা বলে নিয়েছি। 500 টাকা বলছিল, কিন্তু আমরা একটু দাম দর করে 350 বলছিলাম, কিন্তু 350 যাবে না, 400 টাকা নেবে বলছে। 3টে জায়গা ঘোরাবে। আর আজকে আমরা এসেছি মাত্র একদিনের ট্রিপে। একদিনে যতগুলো জায়গা ঘুরতে পারবো ততগুলো জায়গায় আপনাদের ঘুরে দেখাবো। যদি বৃষ্টির ওয়েদার দেখে আসতাম না, সব থেকে ভালো হতো। কিছুদিন আগে বর্ষা ছিল এখানে, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গরম, এত মারাত্মক গরম, বাপরে বাপ, মুখ পুরো জ্বলে যাবে এমন অবস্থা। আমার সাথে আছে পুলকদার অবস্থা কেমন বলো? খুব বাজে অবস্থা, প্রচুর গরম। এখানে ঘুরতে আসলে সব থেকে ভালো সময় এই যে বর্ষাটা গেল না, মানে এখনও বর্ষাই চলছে, সব থেকে ভালো ওয়েদার দেখে আসুন। মানে ভিজে ওয়েদারে না ঘুরতে বেশ মজা লাগবে। চারিদিকে হালকা হালকা বৃষ্টি পড়বে, একটা ঘুরেও শান্তি পাবেন। তার সাথে যে আশেপাশের যে প্রকৃতি
প্রকৃতি সেটাও দেখতে সুন্দর লাগবে। তাছাড়া এই যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোর পর থেকে মানে কালী পুজো, তারপর পুরো যে শীতকালটা আছে, এই শীতের সময় আসুন, দারুণ লাগবে। চারিদিকে একটা কুয়াশার ভাইব থাকবে, তার সাথে এই যে ঘাগরা ফলস, তার সাথে এই যে পাহাড় টাহাড়গুলো আছে, খুব সুন্দর লাগবে। তো এত পরিমাণে গরম দেখুন, এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্ক, আর আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, বুঝতে পারছেন। রিসেন্ট এর আগের ট্রিপে আমি গিয়েছিলাম দারিংবাড়ি, তার সাথে গোপালপুর, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো সেখানে ঠান্ডা গরম করে গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। একটু কিছুক্ষণ হাতের মধ্যে রেখে দেবো, কিছুটা গরম হোক, তারপরে খাওয়া যাবে। এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি, এই যে দেখছেন চারিদিকে শাল সেগুনের জঙ্গল, খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে নিরিবিলি, কোনো আওয়াজ নেই, খালি যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াগুলো যাওয়া আসা করছে না, এইগুলোই খালি দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গার নাম হচ্ছে কুলডিহা, কুলডিহার শালের জঙ্গল। কুলডিহার নাম অনেক শুনেছি এর আগে, কিন্তু এই প্রথমবার কুলডিহাতে আসলাম। দূর দূর পর্যন্ত জঙ্গলের মধ্যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন চারিদিকে একদম নিস্তব্ধ, খালি যে আমাদের টোটোটা চলছেন আস্তে আস্তে, এই টোটোর আওয়াজটাই খালি কানের মধ্যে আসছে। এখান থেকে এই যে বাম দিকের রাস্তাটা দেখছেন, এইটা হচ্ছে খান্দারানি লেকে যাওয়ার রাস্তা। যেই গরমটা একটু আগে লাগছিল, এখন কিন্তু সেটা আর নেই। এখন হালকা হালকা দেখছেন একটু মানে ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করেছে, একটু মেঘলা ওয়েদার। আর এইরকম যে পুরো রাস্তাটা খান্দারানি লেকে যাওয়ার আগে এইরকম মাটির রাস্তা, মানে এগুলো সেই যে লাল মাটির রাস্তা হয় না গ্রামের দিকে, যেগুলো আমরা দেখি বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জায়গাতে ঘুরতে গেলে আমরা এইরকম রাস্তা দেখতে পাই। সত্যি কথা বলতে আমার যেখানে ছোটোবেলা কেটেছে না, আমার মামার বাড়িতে, সেখানেও এই ধরনের রাস্তা এখনও গেলে এখনও দেখতে পাওয়া যায়। ঝাড়গ্রাম থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে এই যে জায়গাটা আছে যেখানে আমরা আসছি, বেলপাহাড়ি, তার বুকে দেখুন একটা ছোট্টখাট্ট একটা নৈসর্গিক দৃশ্য। চারিদিক পুরো শান্ত নিরিবিলি, চারিপাশে রয়েছে এইরকম দেখুন সব শাল গাছ, সেগুন গাছ। শীতের সময় আসলে কিংবা ওই যে ডিসেম্বর আছে না, জানুয়ারি ডিসেম্বর, এই সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানে। এই খান্ডারানি লেকের জল এতটাই স্বচ্ছ, নিচের মাটি একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই জলের মধ্যে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, ছোট ছোট সব মাছগুলো দেখছি জলের মধ্যে সব ঘোরাফেরা করছে। এখানে ফিশিং করতে দেয় কিনা জানা নেই, কিন্তু এসব জায়গায় বসে পুরো একটা বেলা কোথা দিয়ে যে কেটে যাবে খুঁজে পাওয়া খুবই মুশকিল। চারিদিকে দেখুন পাহাড় বেষ্টন করে রেখেছে এই জলাধারকে। আর এখানে আমরা আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, এখানে সামনে একটা লক গেটের মতো আছে, ওই যে দেখছেন দূরে ওই জায়গাটায়, ওই জায়গার ওপর দিয়ে আমরা আসছি টোটোতে করে। ওখানে খুব সম্ভব এই যে জলাধার আছে, এই জলাধারে জল ছাড়া হয়, সেটা যাওয়ার সময় ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখব। আর এই যে জলরাশি পুরো দুপুরের এই সময় রোদে পুরো ঝলমল করছে। আর এটা যেহেতু একটা পিকনিকের স্পট, সেই জন্য জায়গাটা বেশ দেখছেন পুরো একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যান্য জায়গাতে ঘুরতে গেলে যেমন আমরা দেখি না যে ঘোরার প্লেসগুলোকে একদম মারাত্মক পরিমাণে পুরো নোংরা করে রাখে যারা এখানে আসে ট্যুরিস্ট, তো এখানেও রয়েছে, কিন্তু সেখানে একটা নির্দিষ্ট একটা জায়গা আছে দেখছেন, যারা এখানে সব নৈশভোজ করেছে, এখানে সব যত ভাঙা বোতল কাঁচ সব এইরকম ছোট্ট সব জায়গা করা আছে, এর মধ্যে সব ফেলেছে। খুব সকালে কিংবা দুপুরের পর মানে বিকেলের সময়টা এই জায়গাতে আসলে খুব সুন্দর লাগে। চারিদিকে একটা মিষ্টি বাতাসও বইছে, খুবই একটা ঠান্ডা মনোরম পরিবেশ। গাররাসিনী লেক থেকে অল্প একটু উপরের দিকে উঠে আসলে না, বেশি নয়, ওই 20-30 পা। এখানে বাম দিকে একটা পাহাড় লক্ষ্য করা যায়, সামনে গাছটার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। যার নামটা কি বলছেন দাদা? গাররাসিনী। আমি প্রথমে ভেবেছিলাম দারাসিনী। দারাসিনী পাহাড়ে ওখানে ঘুরতে কেউ যদি আসে, ওখানে কী কী দেখতে পাবে? ওখানে সাধুর আশ্রম আছে, আর উপরে শিব মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে,
ওখানে ঘোরাতে হলে কত করে নেবে? ওখানে আমরা বেলপাট থেকে 4টা স্পিড ঘোরাতে 600 টাকা নেওয়া হয়। টানা 1 সপ্তাহ ধরে যেখানেই যাচ্ছি খালি পাহাড়, জঙ্গল, লেক, ঝর্ণা এইসব দেখাই চলছে, জঙ্গল টঙ্গল এইসব। ভেবেছিলাম এখানে এসে একটু অন্যরকমভাবে কাটাবো আমরা সময়টা, কিন্তু এখানে এসেও দেখুন এইরকম লেক, তার সাথে পাহাড়ে ঘেরা জায়গা, সেই শালগাছি জঙ্গল এইসব দর্শন পাচ্ছি। আর এই জায়গাটা কথা বলছিলাম আপনাদের, এটা হচ্ছে এখানে লক গেট, মানে বর্ষার সময় জল যখন ওভারফ্লো হয়ে যায় তখন এখান থেকে জল ছাড়া হয়। এখন এই সময়েও জল ছাড়া হচ্ছে এখানে, কিন্তু অল্প অল্প। আচ্ছা, এখানে এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু বাথরুমের সুবিধাও রয়েছে। এইদিকে রয়েছে মহিলা পুরুষ, আর এইদিকেও রয়েছে একটা, দেখতে পাচ্ছেন এখানে, যেখানে বাথরুম টাথরুম করার সুবিধা রয়েছে। ভাই ওটা হাতে কি মুড়ি? জঙ্গলে মুড়ি পেলি কোথায় ভাই? আবার ধরলাম সেই একই রাস্তা, যেই রাস্তা ধরে একটু আগে লেকে ঘুরতে এসেছিলাম। দুই পাশের সবুজ শাল সেগুনের বনানীর বুক চিরে ছুটে চললাম আবার আমাদের পরবর্তী গন্তব্য ঘাগরা ওয়াটারফলের দিকে। এই ঘাগরা শব্দের উৎপত্তি হয়েছে গাগরা থেকে, মানে জলে ভরা কলসি, যেটা প্রকৃতির এক আলাদাই সৃষ্টি। তবে এই জায়গার বিষয়ে আমার তেমন বিশেষ কিছু জানা নেই, যার কারণে এই জায়গার বর্ণনা মুখে দেওয়ার থেকে মনে হয় সামনে পৌঁছে ক্যামেরার চোখে দেখানোটাই সব থেকে বেটার হবে। এখন এই যে জায়গাটা এসেছি, এইটা হচ্ছে ঘাগরা ফলসের গাড়ি পার্কিং। এখানে পিকনিক করতে আসেন প্রচুর মানুষ এখানে, শীতের সময় কিংবা অন্যান্য সময়। এখানে পেছনে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, অল্প একটু ডিস্টেন্স। সামনে কিছু দোকানপাটও আছে, দেখতে পাচ্ছেন একটা খাবারের দোকান আছে এখানে। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে জায়গাটা এতটা সুন্দর। এখানে পাথরের এবড়ো খেবড়ো, মানে প্রকৃতিটা একদমই আলাদা। পিছল পিছল পাথর এখানে দেখতে পাচ্ছেন, এরকম ঘিরে দিয়েছে, এখন নিচে নামতে দেয় না। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু গর্ত দেখতে পাবেন। এখানে কত বড় বড় গর্ত দেখেছেন তো? আপনাদের দেখাচ্ছে একটু ব্যাক ক্যামেরাতে। এই ধরনের বড় বড় গর্ত, মানে এই দিক থেকে যদি প্রবেশ করেন তো এখান থেকে মানে বেরোতে হবে এইরকম ছোট্ট ছোট্ট এখানে গর্ত, সব মানে যেগুলোকে হচ্ছে পটল বলে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাবেন। এই ঘাগরা ওয়াটারফলসের একদম ধারে কেন আসতে দেওয়া হয় না, কেন এখন ঘিরে দেওয়া হয়েছে এইরকম, সেটা আপনাদের দেখাই। শুধু দেখুন, দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এই যে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমি নিজের রিস্কে দাঁড়িয়ে আছি। এই জায়গা আপনারা হয়তো ওপর থেকে দেখলে ভাববেন যে এটা শুধু পাথর, কিন্তু এটা শুধু পাথর না, এই পাথরটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই পাথরের নিচে দিয়ে জল বয়ে চলেছে। চলুন আপনাদের সচক্ষে দেখাই। অল্প একটু এগিয়ে যাচ্ছি, এই জায়গায় দেখুন নিচের অবস্থাটা দেখুন, দেখতে পাচ্ছেন তো? নিচে রয়েছে জল, মানে এই যে ওয়াটারফলসের যে জল, সেটা এই জায়গায় পাথরের মাঝখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। দূর থেকে দেখলে কিন্তু একদমই বোঝা যায় না, মনে হয় এটা একটা পাথর। ওপর থেকে হয়তো দাঁড়িয়ে ভিউটিউ দেখতে পারবেন, কিন্তু সামনে আসলে প্রচণ্ড পরিমাণে রিস্ক। এই জায়গাতে এই ধরনের প্রচুর গর্ত দেখতে পাবেন, যেগুলো মানে বর্ষার সময়, মানে দীর্ঘদিন ধরে ক্ষয়ে আজকে এই রকম অবস্থা ধারণ করেছে। অন্যান্য সময় আপনারা হয়তো দেখেছেন যে এই জায়গাতে অনেকে স্নান করছে, লাফ দিচ্ছে, কিন্তু ঘুরতে এসে মানে যারা বিশেষ করে এই জায়গাটা চেনেন না, একদম জানেন না, তাদের বলবো এই জায়গাতে না নামাই ভালো। ওই যে পাথরগুলো আছে না, ওখান থেকে আসার পরে চোখ মুখ যেন কালো কালো, ক্যামেরাতে নিজের মুখ যেন কালো কালো দেখছি, মানে চোখে কিছু দেখতে পাচ্ছি না। এত তাপ, রোদের এত গরম। কয়েকটা ডিম ফাটিয়ে দিয়ে দিলে ওই পাথরের উপর, ডিমগুলো সব হচ্ছে অমলেট হয়ে যাবে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন রাশি রাশি কাশফুল, একদমই নদীর ধারে। আর এই কাশফুল দেখেই মনে পড়ে গেল সামনেই রয়েছে আমাদের সেই দুর্গোৎসব, যার জন্য আমরা সারা বছর প্রতীক্ষা করি। আর বেশি দিন বাকি নেই, ঢাকে কাঠি পড়লো বলে। এখানে এরকম শশা পাওয়া যাচ্ছে। শশা চাটা কী আছে দাদা? ঝালমুড়ি চানা। ঠান্ডা কিছু পাওয়া যায় না এখানে? সিজনে পাওয়া যায়। সিজনের সময় এখানে ঘুরতে আসলে সব কিছুই পাওয়া যায়। একটা এখানে অর্জুন গাছ আছে বিশাল বড়, তার ছায়াতে এখন এখানে বসে বসে এই যে আমাদের খাওয়া শুরু করে দিয়েছে একজন। কেমন লাগছে বলো এখানের গরম? মারাত্মক গরম। শীতকাল ছাড়া এই জায়গাতে যে একবার আসবে না, সে একটা কথাই বলবে যে জীবনে আর আসবো না। একদম মশলাদার, বেশ স্পাইসি, ঝালঝাল করে বানিয়েছে। এখন আমরা চলে আসলাম তারাফেনী ব্যারেজে। পেছনে একটা গেট আছে যেখানে লেখাও রয়েছে, দেখতে পাবেন। তারাফেনী ব্যারেজটা এই দিকে, এই যে লম্বা রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে আমরা আসছি টোটোতে। আমাদের টোটো দাঁড়িয়ে আছে এই জায়গাতে। যদি আপনার বর্ষার সময় আসেন, মানে একদম পুরো ফুল বর্ষা, তাহলে এই জায়গা থেকে নিচের ভিউ কিন্তু অসাধারণ লাগে।
আর এটাই হচ্ছে ব্যারেজ, এখান থেকে জল ছাড়া হয়। এগুলো সব হচ্ছে এক একটা লক গেট। এই যে দেখছেন চেন দেওয়া রয়েছে, ওপরে একটা নদী রয়েছে, এই নদীর জলাধার থেকেই এই জলটা ছাড়া হয়। মোটামুটি বেলপাহাড়ি ঘোরা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। 3টে জায়গায় আমরা ঘুরতে পেরেছি। এরপর এখান থেকে আমরা বাস ধরে আবার চলে যাবো ঝাড়গ্রাম। যেহেতু ঘড়িতে সময় এখন দুপুর 2:30, সেই জন্য দেরি করছি না, খাওয়া দাওয়া আমরা ঝাড়গ্রামে পৌঁছেই করব। এই যে সামনে এখানে একটা বাস দাঁড়িয়েছে, এই বাসটা ঝাড়গ্রাম যাচ্ছে। যেহেতু এই বাসটা এই জায়গা থেকে ছেড়ে যায় ঝাড়গ্রাম পর্যন্ত, সেই জন্য বাসের সিট নিয়ে কোনো সমস্যাই নেই। পুরো বাস পুরো খালি ছিল, বিন্দাস বসলাম, এই বাস ছাড়ছে এখন। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। ঠিক করে 1 ঘন্টাও সময় হয়নি, আমরা চলে আসলাম সেই ঝাড়গ্রামে। পেছনে এই যে জায়গাটা দেখছেন, এটা সেই জায়গা যেখান থেকে আমরা বাস ধরে রওনা হয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সে সকালে ইডলিটা খেয়েছিলাম। এই ঝাড়গ্রাম এমন একটা জায়গা, এখানে ঘোরার জন্য অনেক জায়গা আছে, কিন্তু কিছু এমন জায়গা আছে যেখানে যাওয়ার কোনো মানে হয় না। বিশেষ করে ওই 2-1টা রাজবাড়ি আর একটা জায়গা আছে যেখানে খালি বাইরে থেকে মানে ভিজিট করা যায়, ভেতরে এন্ট্রি দেয় না। তো সেই জায়গায় টাকা ইনভেস্ট করে ঘুরতে যাওয়া বেকার আমার মনে হয়। 3-4টে স্পট এখানে রয়েছে যেসব জায়গাতে মানে একটু সময় দিয়ে ঘুরতে পারবেন এবং কিছু জিনিস দেখতে পারবেন। কিন্তু আমাদের হাতে এখন যেটুকু সময় বেঁচে আছে, এইটুকু সময়ের মধ্যে যদি বলি মানে সব জিনিস মানে ঘুরে দেখবো, তাহলে কিন্তু সেটা একদমই অসম্ভব। কারণ সন্ধে হতে আর বেশিক্ষণ বাকি নেই, 2 ঘন্টার মধ্যে অন্ধকার নেমে আসবে। আমরা এই দাদার সঙ্গে কথা বললাম, যা টোটোতে করে আমরা যাচ্ছি এখন। তো সামনে এখানে 16 কিলোমিটার দূরে, মানে এখান থেকে বাস স্ট্যান্ডের সামনে থেকে, ওখানে কনক দুর্গা মন্দির বলে একটা মন্দির রয়েছে, যেটা পড়ছে চিল্কিগড়ের মধ্যে। তো সেই মন্দিরটা আমরা দর্শন করতে এখন যাচ্ছি। ওই জায়গায় পৌঁছতে আমাদের 30 মিনিটের মতো সময় লেগে যাবে এবং ফিরে আসতেও 30 মিনিটের মতো সময় লাগবে, এবং ওখানে ঘুরতে কিছুক্ষণ সময় লাগবে। তারপর ওখানে পাশে একটা দুলুক নদী আছে, সেই নদীটা আমরা ঘুরবো। তো এইসব করতে করতে আমাদের সন্ধে হয়ে যাবে। মানে বুঝতেই পারছেন, একটাই মাত্র জায়গা ঘুরে দেখতে পারবো আজকে সন্ধে হওয়ার আগে। চিল্কিগড় এখনও মোটামুটি 6 কিলোমিটার 7 কিলোমিটারের মতো বাকি। তার আগে রাস্তার 2 ধারে দেখবেন শালের জঙ্গল, শাল গাছ, সেগুন গাছ। আজকে সারাদিন মানে শাল গাছ দেখে দেখে না এখন কিছু মনেই হচ্ছে না এখন এই সময়। আর এখানে এই যে রাস্তা দেখছেন, রাস্তা বরাবর 2 সাইডে কিন্তু এলিফ্যান্ট জোন। এই রাস্তা দিয়ে হাতি কিন্তু পারাপার হয়। সন্ধ্যের সময় বিশেষ করে যে টোটোগুলো আছে না, এই দিকে আসতে চায় না। এর মধ্যে হাতিরা থাকে না, পুরো একদম দলবল নিয়ে পাল নিয়ে রাস্তার এই পার ওই পার হয়। তো সেই জিনিসটা এই জায়গাতে আসলে দেখতে পাওয়া যায়। যেমনটা আমরা মেদিনীপুর যাওয়ার সময় যে শালবনি জঙ্গল আছে, শালবনিতে আমরা দেখে থাকি, এখানের এই যে রাস্তাটা, এটাও কিন্তু সেম কিছুটা সেই একই রকম ফিল দেয় একটা। যদিও কিছু গাড়ি ঘোড়া এখন যাওয়া আসা করছে, কিন্তু একবার অন্ধকার নামলে এইদিকে গাড়ি ঘোড়া সেরকম মানে 4 হুইলার ছাড়া সেই রকম কিন্তু খুব একটা আসে না। আর আমার মনে একটা গভীর প্রশ্ন আছে, যত জায়গায় হাতি দেখা যায় প্রত্যেকটা জায়গাতেই শালবন সেগুনের বন রয়েছে। মানে হাতির শাল গাছ প্রিয় না সেগুন গাছ প্রিয়, এটা ঠিক মানে বুঝতে পারি না। তো আপনাদের যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে হাতির কেন শালের জঙ্গল সবথেকে বেশি প্রিয়। চলে আসছি আমরা কনক দুর্গা মন্দিরের সামনে। ডান দিকে এখানে রয়েছে একটা পার্কিং জোন, আর তার সাথে এখানে খাবার দাবারের প্রচুর অপশন আছে। সামনে এখানে রয়েছে একটা ছোট্ট একটা হেড অফিস। এখন দেখতে পাচ্ছেন এইরকম একটা জায়গা, আর চারদিকটা দেখুন কিছুটা এইরকম। যেহেতু বিকেলের শেষ সময়টা আসছি আমরা, একটু মানে খালি খালি দেখাচ্ছে। এখনও বেশ অনেক মানুষই আসছে, ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে ঢুকলো এখন।
আমাদের ভাগ্য খুবই ভালো যে মন্দির এখনও খোলা রয়েছে। এখন চলে এসেছি কনক দুর্গা মন্দিরের সামনে। এই যে দেখছেন, এটা হচ্ছে গেট। ওই যে দূরে ওখানে দেখতে পাওয়া যাচ্ছে কনক দুর্গা মাকে। আর তার সাথে এখানে দেখুন প্রচুর কিন্তু বাঁদর রয়েছে। এখানে এক মহাপুরুষ বসে আছে, আর বাকিরা সব এইদিকে সব দৌড়েছে। এই এখানে ছিল কয়েকটা, এখানে চলে গেল। এখন খুব কিন্তু সাবধান এখানে আসলে। এখানে থাকারও ব্যবস্থা আছে। দুর্গা মাতা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। আর ভেতরে এখানে ছবি কিংবা ভিডিওগ্রাফি কিন্তু তুলতে দেওয়া হয় না। আর আরেকটা জিনিস যেটা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, এই মন্দিরের ওপেনিং সময় হচ্ছে সকাল 9টা থেকে খুলে দেওয়া হয় বললো, 10টা থেকে পূজা অর্চনা শুরু হয়, আর বন্ধ হয় সন্ধেবেলায় যে আরতি হয় তারপরে বন্ধ হয়ে যায়। আরতির টাইম হচ্ছে সন্ধে 5:30 থেকে 6টার মধ্যে। বছরের বিভিন্ন সময় মানে শীত গ্রীষ্মর সময় মানে দিন তো ছোটো বড়ো হয়, তো সেই হিসাবে এখানে আরতি হয় এবং মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান। আর এই জায়গাতে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ভিজিট করার, কারণ দেখতে পাচ্ছেন এখন যে চারিদিকের ওয়েদার আস্তে আস্তে করে অন্ধকার তো শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। আর ওই যে রাস্তাটা দেখালাম চারিদিকে হাতি পাড়া হয়, বুঝতেই পারছেন। এই পুরো জায়গাটা কিন্তু প্লাস্টিক মুক্ত এলাকা। অনেক জায়গায় লেখা রয়েছে, একাধিক জায়গায় আমি দেখেছি। এখানে প্লাস্টিকের যে কোনো দ্রব্য কেউ যদি ফেলেন, ধরা পড়লে 500 টাকা করে জরিমানা নেয় এখানে। এই মন্দিরের বাম পাশ দিয়ে আরেকটা জায়গা আছে, যেটা এখানে সামনে একটা নদী আছে, যে নদীর নাম হচ্ছে দুলুক নদী। ওই নদী পর্যন্ত যেতে হবে এরকম জঙ্গলি রাস্তা দিয়ে। সন্ধ্যের সময় বুঝতে পারছি না কী করব। অনেক মানুষই গিয়েছে এইদিকে, চলুন আমিও যাই। ঘন ফরেস্টের মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণই হেঁটে আসছি, বেশিক্ষণ আসতে হয়নি। সামনে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো সেই দুলুং। কিন্তু এখন জল দেখছেন বেশ ভালোই পরিমাণে রয়েছে, তো নিচে নামা যাবে না। ওই জায়গাটায় খুব সম্ভব ঢালু টাইপের কিছু আছে। নদীর জলটা ওই জায়গায় বাড়ি খেয়ে একটা নিচের দিকে চলে যাচ্ছে। পুলকদা, এখন এই মুহূর্তে কি ফিল করছো? আর কি বলবো, আমি ওই নদীর ধারে ভিডিও করতে গিয়ে শুদ্ধ পড়ে গেছি। মন্দিরে ঘুরতে এসে গামছা পরে নদীর ধারে প্যান্ট মোছামুছি করছে। প্যান্ট মুচ্ছি। আসার খেয়ে আমার পড়েছে না এই দুলুং নদীর ধারে। আমার কাছে একটা ছবি আছে, এই যে ছবিটা ভালো করে দেখুন। ছবিটা ভালো লাগছে, দেখো তো। মাতার আশীর্বাদ পড়ে গেছে তোমার মাথার উপর তাড়াতাড়ি। চলুন তাহলে এখান থেকে ফিরে যাই, যেখান থেকে টোটো ধরে এসেছিলাম আবার সেখানে। আর মনে হয় না যে আজকে আপনাদের আর কিছু দেখাতে পারবো। কনক দুর্গা মন্দির পর্যন্ত আমাদের এই যে স্টেশন থেকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া আমাদের 300 টাকা খরচ হয়েছে। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। আর এখন এখান থেকে আমরা এবার ধরে নেব রাতের যে বারবিল জনশতাব্দী আছে, যেটা হাওড়া পর্যন্ত যায়, যেটা বারবিল থেকে ছেড়ে আছে, সেই ট্রেনটা। 1 কাপ চা দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছি, গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে হাওয়ায় হাওয়ায়। তাহলে কেমন লাগলো একদিনের ট্রিপে বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম ভ্রমণ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে সন্ধ্যের 6:15 যে বারবিল জনশতাব্দী ছিল, সেটা 8:04 ঢুকবে 3 নম্বর প্ল্যাটফর্মে এই ঝাড়গ্রামের। তাহলে এই ট্রেনে করে আমি পৌঁছে যাবো আমি আমার বাড়ি। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গায়, আবার কোনো নতুন ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।